এই একটি ক্লাস করলে আনসারিং ফ্রম পোয়েমসের তোমার যে কোনো পোয়েম থেকে যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন তুমি খুব সহজেই আনসার করে ফেলতে পারবে। ইয়েস, এই ভিডিওতে আমরা এমনভাবে আলোচনা করেছি যে প্রথমে ওই কবিতাটার বেসিক যে আইডিয়াটা আছে, থিমটা আছে বা ওই কবিতার মূল আলোচনাটা প্রথমে আমরা করেছি। তারপর ওই কবিতা থেকে আমরা প্রশ্নগুলো এমনভাবে সাজিয়েছি যাতে যে কোনো টাইপের প্রশ্নই করুক না কেন তুমি পরীক্ষায় উত্তর করতে পারো। তাছাড়া আমাদের প্রতিটা পোয়েমের কিন্তু আলাদা আলাদা টাইম স্ট্যাম্প দেওয়া আছে এবং ক্লাসের এই স্লাইডটা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। সো চলেন শুরু করে দেই। ইয়েস, সো সিফাত ভাই আমরা প্রথম কবিতা দিয়েই শুরু করি। ওকে, সো ফার্স্টের কবিতাটা কি আমাদের ও মি ও লাইফ। ইয়েস, এটা কি নিয়ে ফার্স্টে কি আমাদের ওই ধারণাটা ওদেরকে দিয়ে দেওয়া উচিত? ইয়েস, চলেন দিয়ে দিই। বলছে দ্য পোয়েম describes the poet's deep sadness and frustration with life. আচ্ছা, আমরা এইখানে পড়ার আগে একটু সিফাত ভাইয়ের মুখ থেকে শুনি, আমাদেরকে জাস্ট একটু সংক্ষেপে যদি বলেন ভাই এটার ও মি ও লাইফ। যদি আমি মেইন থিমটা বলি, এটা মূলত পোয়েট একটা প্রশ্ন করেছে, মূলত একটা প্রশ্নের উপর ফোকাস করে পুরো কবিতাটা, যে অ্যাকচুয়ালি আমাদের লাইফের সবার লাইফের যে এত স্ট্রাগল, এত প্রবলেমস, এত সাফারিংস, এই সব কিছুর মাঝে আদৌ এটার কোনো অর্থ আছে কিনা, এটা মানে আমাদের বেঁচে থাকার কোনো অর্থ আছে কিনা এরকম। এক্স্যাক্টলি ইয়েস, আমাদের এক্সিস্টেন্সের আদৌ কোনো মিনিং আছে কিনা বা এত সাফারিং এর পিছনে কোনো মিনিং আছে কিনা, এই পারপাসটা কি সবকিছুর পিছনে, এটা ছিল মূল কোশ্চেনটা। এন্ড ফাইনালি গিয়ে কবিতার একদম শেষে উত্তর দেয়। উত্তরটা কি আমার মনে হচ্ছে আমরা কবিতার কোশ্চেন আনসারগুলো পড়তে পড়তে বললে মনে হয় বেটার হবে। আচ্ছা, সো বলছে দ্য পোয়েম describes the poet's deep sadness and frustration with life. মানে আমি তোমাদেরকে আমরা কবিতাগুলো পড়াচ্ছি না, কবিতার মেইন থিমটা বলে দিচ্ছি যাতে করে এখান থেকে যে কোনো প্রশ্ন বলে তুমি উত্তর করতে পারো। ইয়েস, সো এই কবিতাটা বর্ণনা করে কবির যে ডিপ বা গভীর যে স্যাডনেস আছে, দুঃখ কষ্ট আছে এবং ফ্রাস্ট্রেশন বা হতাশা আছে জীবন নিয়ে, সেটা নিয়েই কথা বলে। অর্থাৎ কবির যে দুঃখ কষ্ট হতাশা আছে সেটা নিয়েই মূলত এই কবিতার বর্ণনাটা। বলছে হি সিজ আ ওয়ার্ল্ড ফুল অফ ফুলিশ পিপল, ফেথলেস ক্রাউডস অ্যান্ড হিজ ওন ফেলিয়ার্স। মানে উনি মানে কবি এই কবিতায় দেখেন যে এই পৃথিবীর সব মানুষ কি নির্বোধ এবং হচ্ছে অবিশ্বাসী, মানে যাদেরকে বিশ্বাস করা যায় না পৃথিবীর মানুষদেরকে, এবং তার নিজের যে ফেলিয়ারগুলো আছে, ব্যর্থতাগুলো আছে, সেগুলোই কবির সামনে বারবার আসছিল আর কি। হি আস্কস হোয়াট দ্য পারপাস অফ লাইফ ইজ amidst such struggle. বলতেছে যে এত এত সংগ্রামের মধ্য দিয়ে জীবনের আসলে পারপাসটা কি, কেন আমি বেঁচে থাকবো। দ্য আনসার ইজ সিম্পল, উত্তরটা খুবই সিম্পল। ইউ আর অ্যালাইভ, ইউ হ্যাভ অ্যান আইডেন্টিটি অ্যান্ড ইউ হ্যাভ দ্য চান্স টু কন্ট্রিবিউট সামথিং মিনিংফুল টু দ্য পাওয়ারফুল প্লে অফ লাইফ। মানে হচ্ছে যে তুমি জীবিত আছো, তোমার একটা পরিচয় আছে এবং তোমার একটা সুযোগ আছে যে এই যে নাট্যমঞ্চটা আছে দুনিয়ার, এই দুনিয়ার নাট্যমঞ্চে তুমি অবদান রাখার মতো তোমার একটা সুযোগ আছে। এখানে কিন্তু এটাও বোঝানো আছে যে আসলে এই পুরো দুনিয়ার যে নাট্যমঞ্চটা, এই যে দ্য পাওয়ারফুল প্লে বলতে বোঝাচ্ছে এই পুরো ওয়ার্ল্ডে যে প্লেটা চলতেছে এত বছর ধরে বা এত যুগ ধরে, সো এই যে নাটকটা, এই নাটকটার মধ্যে কিন্তু তুমিও নিজেও একটি অংশ। তোমাকে ছাড়াও কিন্তু এই নাটকটা কখনোই পরিপূর্ণ না, তুমি আলাদা একটি ইন্ডিভিজুয়াল যে হচ্ছে পুরো পাওয়ারফুল প্লের একটি অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। সো তোমার এক্সিস্টেন্সই অনেক বেশি ইম্পর্টেন্ট এই লাইফকে বা এই নাটককে মিনিং দেওয়ার জন্য। ওকে, সো এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে এন্ড সবগুলো প্রশ্ন আমরা সলভ করবো। যেমন প্রথম একটা প্রশ্ন আসতে পারে, হু ইজ দ্য পোয়েট অফ ও মি ও লাইফ। সো এটা কিন্তু আনসার দিয়ে দেয়। অনেকে জিজ্ঞেস করে ভাইয়া আমি কি পোয়েটের নাম মুখস্থ করতে হবে? অবশ্যই করতে হবে। ওয়াল্ট হুইটম্যান ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ও মি ও লাইফ। তোমরা জাস্ট পরীক্ষায় এতটুকু লিখে দিও না প্লিজ, মানে একটু সংক্ষেপ, এর হোয়ের জায়গায় মানে ব্যক্তির জায়গায় তুমি নামটা লেখো, হোপ এটার জায়গায় নামটা দিয়ে বাকিটা লিখে দাও। যে হোয়ের জায়গায় লিখলে ওয়াল্ট হুইটম্যান ইজ দ্য পোয়েট অফ ও মি ও লাইফ। হোয়াই ডাজ দ্য পোয়েট ফিল স্যাড ইন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য পোয়েম। কবিতাটা যদি তুমি খোলো দেখবে যে দুইটা পার্ট আছে, মাঝে আনসার নিয়ে আলাদা করে একটা সেকশন আছে আনসারের। সো বলছে হোয়াই ডাজ দ্য পোয়েট ফিল স্যাড ইন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য পোয়েম। এই কবিতার প্রথম পার্টে কবি কেন দুঃখী বা স্যাড ফিল করেন, কি হইতে পারে? The poet feels sad because he sees the world full of faithless and foolish people. প্রথমে কি বলছে, পোয়েট স্যাড ফিল করে বিকজ সে যখন তার চারপাশে তাকায় দেখে যে অবিশ্বাসী এবং নির্বোধ মানুষ দিয়ে হচ্ছে পুরো বিশ্বটা ভরা, তার চারপাশে সবাই এই ধরনের মানুষই। He also feels disappointed by his own failures and useless years. সে তার পাশাপাশি আরও বেশি ডিসঅ্যাপয়েন্টেড ফিল করে কারণ তার নিজের জীবনে অনেক বেশি ব্যর্থতা আছে। এই সকল ব্যর্থতা এবং ইউজলেস ইয়ার্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা
ফ্রেজ যেখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ইউজলেস ইয়ার্স বলতে আমরা যে আমাদের জীবনের অনেক সময় কাটিয়ে ফেলি যেটার মধ্য থেকে কোনো ভালো ফলাফল আসে না, সেই পার্টটাকে বলা হয় ইউজলেস ইয়ার্স। এটা তোমাকে আলাদা করে আমি একটা জায়গায় কোয়েশ্চেনও দেখেছিলাম যে কবিতায় ইউজলেস ইয়ার্স বলতে কি বোঝায়, তখন তোমার এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের লাইফের যে সময়গুলোর কোনো ভালো ফলাফল আসেনি, যে কাজের সময় হেলাফেলা করে কাটায়, এক্স্যাক্টলি, সো ওই সময়টাকে বলা হয় ইউজলেস ইয়ার্স। সো সহজ কথায় কবি যদি তার আশেপাশে তাকান দেখেন যে অবিশ্বাস মানে যাদেরকে বিশ্বাস করা যায় না এমন মানুষের ভরপুর, আর যাদের নিজেরও কোনো বিশ্বাস নেই, প্লাস ওনার অবিশ্বাস জীবনে ফেইলিয়ার বা হতাশা যত সব আছে সবকিছু ওনার মাথায় জেগে বসছে আর কি। হোয়াট ডাজ দ্য পয়েট মিন বাই দ্য এন্ডলেস ট্রেইনস অফ দ্য ফেথলেস? কবি এই যে অংশটুকু আছে দ্য এন্ডলেস ট্রেইনস অফ দ্য ফেথলেস, এটা তারা কি বোঝাতে চেয়েছেন? It means that there is a never-ending stream of people who have no faith, hope or moral value in their lives. এটা আমরা আমাদের লাইফের সাথে সবাই খুব ইজিলি রিলেট করতে পারি। এখানে কবি যেটা বলতে চাচ্ছে, এই যে এই লাইনটা এটার দ্বারা মূলত বোঝাচ্ছে ওই সকল মানুষ, এক সারি মানুষ, যে মানুষদের মধ্যে না তো কোনো বিশ্বাস আছে, না তো কোনো আশা আছে ভালো কিছু হওয়ার, ইচ্ছা আকাঙ্ক্ষা নাই ভালো কিছুর, না তো কোনো মোরাল ভ্যালু আছে বা নৈতিকতা এক্স্যাক্টলি। সো না বিশ্বাস, না ভালো কিছু হওয়ার আশা, না নৈতিকতা, এই কোনোটাই তাদের মধ্যে নেই। এবং এই মানুষটা একটা দুইটা না, এক সারি মানুষের মতো, একটা ট্রেনের মতো সমান লম্বা এতগুলা মানুষ, মানে সব মানুষ এরকমই তার মনে হয়। এই জন্য বলছে এন্ডলেস ট্রেন, মানে যে ট্রেনের শেষ নাই, এন্ডলেস। এন্ডলেস। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল কোয়েশ্চেন দ্য পোয়েট আস্কড? মানে কবিতে জিজ্ঞেস করছেন একদম সেন্ট্রাল বা মূল প্রশ্নটা কি ছিল? দ্য সেন্ট্রাল কোয়েশ্চেন ইজ হোয়াট গুড ইজ দেয়ার ইন লাইফ এমিডস্ট অল দি স্ট্রাগলস, ফেলিয়ার্স এন্ড ফুলিশনেস? মানে এত এত স্ট্রাগলের মধ্যে, এত এত সংগ্রাম, ব্যর্থতার মধ্যে এই যে আমরা বেঁচে আছি, বা জীবনের ভালো অর্থটা কোথায়, ভালো দিকগুলো কোথায়, এটাই হচ্ছে মূল প্রশ্ন। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ক্রাউডস ইন দ্য পোয়েম? The poet describes the crowds as plodding, যেটা মানে অ্যাকচুয়ালি বুঝে স্লোলি অ্যান্ড হেভিলি হাঁটা। মানে একটা মানুষ থাকে না যে অনেক দুঃখে বা ভারে জর্জরিত, তার শরীর আর চলে না, কোনো মতে একটু হেলে দুলা হাঁটে, লাইফে কিছু নাই, ওই টাইপের এই হাঁটাটাকে বলা প্লডিং। অ্যান্ড সোর্ডিড, সোর্ডিড বলতে একটু আগে কবি মানুষদেরকে যে জিনিসটা বলতেছিল, অবিশ্বাসী, ডিসঅনেস্ট, যাদের নৈতিকতা নাই, ফেথ নাই, এক্স্যাক্টলি। সো এটাই বলছে ছোট কথায় যে পোয়েট ক্রাউডস বলতে ওই সকল মানুষের কথা বলতেছে যারা হচ্ছে প্লডিং অ্যান্ড সোর্ডিড, ঠিক আছে, যারা হচ্ছে খুবই এরকম স্লোলি হতাশা নিয়ে চলে এবং যাদের হয়তো নৈতিকতার অনেক কমতি আছে, মানে যারা আবার ধরেন কাইন্ড অফ দ্রুত চলে, ওদের মাঝে আবার হচ্ছে ডিসঅনেস্টি কাজ করে আর কি, নীতি নৈতিকতার বালাই নেই এরকম। আচ্ছা, হোয়াট ইজ দ্য আনসার প্রোভাইডেড এট দ্য এন্ড অফ দ্য পোয়েম? শেষের দিকে গিয়ে কবি আনসারে কি উত্তরটা দিয়েছে? দ্য আনসার ইজ দ্যাট লাইফ ইটসেলফ ইজ দ্য পারপাস। বলছে যে জীবনটাই তো একটা উদ্দেশ্য। সিম্পলি বিং অ্যালাইভ অ্যান্ড হ্যাভিং অ্যান আইডেন্টিটি ইজ এনাফ। এই যে মানে কেন আমি বেঁচে থাকবো, জাস্ট সিম্পলি চিন্তা করলে যে মানে এই যে তুমি মানে বেঁচে আছো, তোমার যে একটা প্রাণ আছে এবং তোমার যে একটা পরিচয় আছে, তুমি যে মানুষ, তুমি যে ক্লাস 10-এর একজন স্টুডেন্ট, এই যে তোমার একটা পরিচয় আছে, এটাই এনাফ, যথেষ্ট। কারণ এই পরিচয়টা, এই বেঁচে থাকাটা, ইট অ্যালাউস, এটা তোমাকে অ্যালাউ করে টু কন্ট্রিবিউট ইউর ওন ইউনিক পার্ট টু দ্য ওয়ার্ল্ড। মানে এই পৃথিবীতে তুমি নিজের মতো যে কোনো একটা অবদান রাখতে পারো, এটাই ছিল আনসার। মানে তুমি যেই হও না কেন, তোমার কিন্তু সবসময় একটা অবদান আছে, তাই না? সো কারোই এমন না যে কারো পক্ষে সম্ভব না যে অবদান না রাখা, আইদার ভালো বা খারাপ কিছু না কিছু একটা তুমি পৃথিবীতে অ্যাড করতেছো। হোয়াট ইজ দ্য মিট বাই দ্য পাওয়ারফুল প্লে? পাওয়ারফুল প্লে দ্বারা কি বোঝায়? শক্তিশালী নাটক, প্লে মানে নাটক বোঝাচ্ছে। সো এটা দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া? Here the powerful play refers to the world or human history. এখানে পাওয়ারফুল প্লে বলতে হচ্ছে পুরো বিশ্বের কথা বা যে মানব ইতিহাস, পুরো মানুষের যে ইতিহাস ওভারঅল পুরোটার কথা। ইট সাজেস্ট দ্যাট লাইফ ইজ লাইক আ কন্টিনিউয়াস ড্রামা ওয়্যার এভরিওয়ান হ্যাজ আ রোল টু প্লে। এক্স্যাক্টলি, আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যে পুরো লাইফ যে একটা মানে একদম পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা একটা ড্রামা, একটা নাটক। এক্স্যাক্টলি, এই পুরাটাই যে একটা কন্টিনিউয়াস ড্রামা বা নাটক, যেটা অনেক কোটি কোটি বছর ধরে চলে আসতেছে এবং প্রত্যেকটা ব্যক্তিরই নিজস্ব একটা পার্ট আছে, যে মানে ওই নাটকে আমি একজন অভিনেতা, আমি ছোট্ট একটা অভিনেতা হইলো, মানে আমি ওই আপনি একটা পার্ট, আপনাকে ছাড়াই নাটক কমপ্লিট না, আমাকে ছাড়াও কমপ্লিট না, তোমাকে ছাড়াও কমপ্লিট না।
What does contribute a verse mean? Verse বলতে নর্মালি ছন্দ বোঝায় বা কবিতায় অবদান রাখা, নর্মাল বাংলা করলে কবিতায় অবদান রাখা। কবিতাকে চিন্তা করে একটা পৃথিবীর সাথে। দ্যাট মিনস কন্ট্রিবিউট আ ভার্সকে যদি আমি ওয়ার্ল্ড হিসেবে চিন্তা করি, মানে আমি পৃথিবীতে কোনো একটা অবদান রাখবো, একটা ভালো কাজ হলেও করবো, এরকমই কিছু হবে হয়তো। ইট মিনস এটার মানে হচ্ছে টু ডু সামথিং মিনিংফুল। মিনিংফুল মানে হচ্ছে অর্থসম্পন্ন কিছু। হ্যাঁ, ক্রিয়েট সামথিং, কিছু একটা তৈরি করা, অথবা লিভ আ মার্ক অন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে তোমার একটা চিহ্ন রেখে যাওয়া। নো ম্যাটার হাউ স্মল ইট মে বি। মনে করো যে তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তোমার সামনে একজন বৃদ্ধ মহিলা অনেক বড় একটা বোঝা নিয়ে যাচ্ছে, তুমি তার সেটা যদি ক্যারি করো, 2 মিনিট ওনাকে হেল্প করো, এটাও হবে। ছোট হইলেও তুমি অবদান রাখো আর কি। এটাই বলছে যে কন্ট্রিবিউট, অবদান রাখো। ওয়ার্ল্ড বা ভার্স একটা, মানে এই ওয়ার্ল্ডে, মূলত এখানে ওয়ার্ল্ড দিব না, এই ওয়ার্ল্ডে একটা মানে ওয়ার্ল্ডটাকে চিন্তা করে একটা কবিতার মতো। একটা কবিতা মনে করো 50 লাইনের, 50 লাইনে তুমি অ্যাটলিস্ট একটা শব্দ বা একটা লাইন হলেও অ্যাড করো আর কি, এরকম। মানে পুরো কবিতা তোমার নিজের একটা ছন্দ অ্যাড করে দাও। মনে করো যে আমরা টেনিসের সব টিচার বা সিফাত ভাই মিলে আমরা 5 জন মিলে একটা কবিতা লিখলাম 50 লাইনের। একজন আছে যে 1 লাইন হলেও অবদান, মানে 1 লাইন হলেও লিখছে। তো এরকম তুমি পৃথিবীতে 1 লাইন হলেও অবদান রাখো। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? কবিতার টোনটা কি? The poem starts with a pessimistic tone but ends with an optimistic and encouraging tone. মানে কোশ্চেনটার আনসারটার যে একটা ডিফারেন্স। হ্যাঁ, কবিতার শুরুটা ছিল ভাই এমন যে একটু স্যাড, ডিপ্রেসিং, এক্স্যাক্টলি, ফেইথলেস, মানুষের পরিপূর্ণ। সে খুব হতাশ ছিল কবি অনেক। পরে বলছে যে আমি যে পৃথিবীতে বেঁচে আছি, এটাই তো একটা ভালো দিক। তারপরে তিনি অপটিমিস্টিক হয়েছে, মানে আশাবাদী হয়েছে। পেসিমিস্টিক মানে হচ্ছে নিরাশ যারা থাকে, হতাশায় থাকে, যারা চিন্তা করতেছে এসএসসি তে ফেল করবে, পরীক্ষা খারাপ হবে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি পেসিমিস্ট। যাদের চিন্তা ভাবনা পেসিমিস্টিক। যারা ভাবতেছে যে লাস্ট মোমেন্টে এই ক্লাসটা দেখা হয়তো আমি এটাতে ভালো করব, তারা হচ্ছে অপটিমিস্টিক বা হোপফুল বা আশাবাদী। ইয়েস। অলরাইট, শেষ করে ফেলছি। হ্যাঁ, শেষ করে ফেলছি। যাক, সো একটা কবিতার কিন্তু শেষ, এবং আমরা কিন্তু এমন না যে এক টাইপের কোশ্চেন আনসার দেখাইছি। এক্স্যাক্টলি কি কি টাইপের আসতে পারে সেই সবগুলো কিন্তু আমরা কভার করে দিছি। এন্ড নিশ্চিত এটা থেকে তোমার পরীক্ষা থাকবে। সেকেন্ড ইম্পর্টেন্ট কবিতাটা হচ্ছে বুকস, ইলিয়ানোর ফার্সিয়াল। এটা খুব মজার একটা কবিতা। বইটা খুললে জ্ঞানের দ্বার অন্য জগতে নিয়ে যায় এরকম। দ্য পোয়েম বুকস হাইলাইটস দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ রিডিং। এই যে কবিতাটা আছে বুকস, এটা হাইলাইট করে ম্যাজিক্যাল পাওয়ার অফ রিডিং। বই পড়ার যে একটা আলাদা জাদু আছে, মজা আছে, বইয়ের মধ্যে যে কি আছে, এইটা নিয়ে মূলত কথা বলি। ইট এক্সপ্লেইনস হাউ বুকস ক্যান ট্রান্সপোর্ট আস টু আ ডিফারেন্ট ওয়ার্ল্ড। ভাইয়া, সো এখানে দেখো পরের লাইনটা কি বলতেছে। It explains how books can transport us to different worlds, times and places without us moving from our seats. মানে তুমি যখন একটা বই পড়তে বসো তোমার সিটে, তখন তুমি বইটা খোলার সাথে সাথে যেন তুমি বইয়ের জগতে চলে যাও। যেমন আমি পড়তেছি এখন, ধরেন ভাই নর্থ আমেরিকা নিয়ে, দ্যাট মিন্স আমাকে বই নর্থ আমেরিকা নিয়ে যাবে। এক্স্যাক্টলি, একটা ডিফারেন্ট টাইমে একটা ডিফারেন্ট প্লেসে নিয়ে যাবে, বাট তোমার বডি কিন্তু চেয়ারেই থাকবে, কিন্তু তোমার মন চলে যাবে ওই সময়ে ওই স্থানে। ইয়েস, থ্রু বুকস, বইয়ের মাধ্যমে উই মিট নিউ পিপল অ্যান্ড গেইন নিউ আইডিয়াস। আমরা নতুন নতুন মানুষের সাক্ষাৎ পাই। মানে হচ্ছে ধরো বইয়ের গল্পে এক একটা ক্যারেক্টার থাকে না, যেমন হ্যারি পটার, হ্যাঁ, একটা ক্যারেক্টার, ওর সাথে আমাদের সাক্ষাৎ হয়। একইভাবে আমরা নতুন নতুন আইডিয়াস বা ধারণার সাথে পরিচিত। দ্য পয়েন্ট সাজেস্টস দ্যাট বুকস আর লাইক ম্যাজিক বক্সেস দ্যাট হোল্ড ইনলেস ওয়ান্ডার্স ফর দোজ হু লাভ টু রিড। সো এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জায়গায় এই ফ্রেজটা থেকে অনেক কোশ্চেন আসে যে ম্যাজিক বক্স বলতে কি বোঝায়। জাদুর বাক্স। হ্যাঁ, জাদুর বাক্স। সেখানে জাদুর বাক্স কেন বলা হচ্ছে? কারণ এই যে তোমার দুর্জয় ভাই যে লাইনটা পড়ে, দ্য পোয়েট সাজেস্টস দ্যাট বুকস আর লাইক ম্যাজিক বক্সেস দ্যাট হোল্ড এন্ডলেস ওয়ান্ডার্স ফর দোজ হু লাভ টু রিড। মানে বইকে যারা ভালোবাসে, পড়তে যারা ভালোবাসে, তাদের জন্য এই ম্যাজিক বক্সের ভিতরে বা জাদুর বাক্সের ভিতরে ওই সব কিছুই আছে যেটা তাদের পছন্দ। মানে বইকে যারা ভালোবাসে তাকে দেওয়ার মতো এই ম্যাজিক বক্সের ভিতরে সব আছে। ওকে, হোয়াট হ্যাপেন্স when someone opens a book? কি ঘটে যখন কেউ একজন বই মানে বই খোলে? অনেকে কান্না করে when someone আচ্ছা, এগুলো কিন্তু উত্তর আমাদের কবিতা অনুযায়ী দিতে হবে। when someone opens a book, যখন কেউ একজন একটা বই খুলে, নিউ আইডিয়াস এন্ড পিপল রাইজ ইন দেয়ার ইমাজিনেশন, তাদের কল্পনায় নতুন আইডিয়া, নতুন মানুষের জন্ম নেয়। ওই যে হ্যারি পটার। আচ্ছা, ইট ওপেন্স আপ আ ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার ফর দ্য রিডার। এটা হচ্ছে পাঠকের জন্য নতুন একটা পৃথিবী বা জগৎ তৈরি করে। এক্স্যাক্টলি। হ্যাঁ,
Why does the poet say the room melts away? Poet কেন বলে তার রুমটা যেন গলে গায়েব হয়ে যায়, তাই না? এটা কেন বলে? The poet says this because when we are deeply involved in a book, we forget our physical surroundings. We feel like we are actually inside the story. এখানে কেউ পোয়েট বলতেছে যে এই কথাটা বলে কারণ যখনই আমরা খুব গভীরভাবে একটা বইয়ের ভিতরে মগ্ন হয়ে যাই বা হারিয়ে যাই, তখন আমাদের যে ফিজিক্যাল সারাউন্ডিং, ফর এক্সাম্পল ধরো তোমার নাইম ভাইয়া হচ্ছে এখন একটা বই খুলে, হ্যারি পটারের বই খুলে বসলো সামনে, তখন সে যখন গভীরভাবে বইটা পড়তে শুরু করবে তার চারপাশে যে আমি দাঁড়ায় আছি। আরেকটা এক্সাম্পল, আমরা ছোটবেলায় যে 7 সমুদ্র 13 নদী পার হয়ে যে গল্প আমরা গল্প করতাম, যে 7 সমুদ্র 13 নদী গল্প পড়তেছি মনে হচ্ছে আমি সেই রাজপুত্র, আমি ওই যে ওই কন্যাকে উদ্ধার করে নিয়ে আসছে। এক্স্যাক্টলি। সো নিজেই যেন বইয়ের একটা ক্যারেক্টার হয়ে যায়, স্টোরির ভিতরে ঢুকে যায়। এই কারণে বলা হচ্ছে যে পাশের যে ফিজিক্যাল সারাউন্ডিং সেটা যেন গলে যায় বা গায়েব হয়ে যায়, ওদের কিছু নাই। এক্স্যাক্টলি, ওই রাজকন্যাকে বাঁচাতে যাচ্ছে। হাউ ক্যান আ বুক বি আ ম্যাজিক বক্স? একটা বই কিভাবে ম্যাজিক বক্স হতে পারে? A book is called a magic box because it looks simple on the outside, but once a child unlocks, মানে বইটা যখন খুলে ওপেন করে or opens it, it reveals amazing stories, people and places. একটা বইকে ম্যাজিক বক্স বলা হয় কারণ এটা উপর থেকে দেখতে অনেক স্বাভাবিক লাগে, কিন্তু যখনই কেউ এটাকে খোলে ওপেন করে তখন এটার ভেতর থেকে নতুন নতুন ক্যারেক্টার, মজার মজার স্টোরিজ, এক্স্যাক্টলি সবকিছু বের হয়ে আসে। খুব ইন্টারেস্টিং একটা প্লেস, স্টোরি, এভরিথিং। একটা বই আমার আশেপাশে বই নেই, থাকলে দেখাইতাম। আমার কাছে ম্যাজিক বক্স নাই, ছোট একটা বই জাস্ট খুললাম, নতুন একটা জগৎ, একটা ফেরি টেলের মধ্যে তুমি ঢুকে যাবা। গ্রেট। হোয়ার ইজ দ্য রিডার্স মাইন্ড হোয়াইল রিডিং? যখন পড়ে একটা গল্প, একজন পাঠকের মস্তিষ্কটা কোথায় থাকে? ওই যে গল্প যেখানে নিয়ে যায় মূলত সেখানেই চলে যায়। ওই যে তোমার নাইম স্যারের মতো হচ্ছে বাঁচাতে চলে গেছে। The reader's body stays in the chair. রিডারের বডিটা, পাঠকের দেহটা চেয়ারের মধ্যেই থাকে যদি চেয়ারে বসে পড়ে। But their mind travels over there to a different lands or different ages described in the book. মানে তাদের মস্তিষ্কটা ওইখানে থাকে। কোন জায়গায়? মনে করো যে সে ওই যে 7 সমুদ্র 13 নদীর কথা বলছে সেখানে চলে যায়, কিংবা অন্য একটা যুগে, মনে করো যে আমি প্রস্তর যুগের কোন একটা কাহিনী পড়তেছি, পাথর যুগের কোন একটা কাহিনী পড়ছে, আদিম যুগের, ওইখানে নিয়ে যায়। ঠিক আছে, যেন ডাইনোসররা ফিল পাবে, সাইডে হাইটে যাইতেছে মাথার উপর দিয়ে। মানে দেহটা, বডিটা মানে চেয়ারেই থাকে, কিন্তু মনটা থাকে ওই যে ওই জায়গায়, ওই বছরে, ওই এইজে। ঠিক আছে। Who are the chosen friends mentioned in the poem? The chosen friends are the characters we encounter in the books. Through reading, we feel a deep connection with them as if they are our real friends. তাহলে চোজেন ফ্রেন্ডরা কারা? যে ক্যারেক্টারগুলো, ফর এক্সাম্পল যখন হ্যারি পটার বইটা খুলে পড়া শুরু করছি, তখন হ্যারি পটার, রন, সবার সাথে যেন আমার হচ্ছে পরিচয় হয়ে গেছে। অ্যান্ড এই যে নতুন নতুন ক্যারেক্টারগুলো, এরাই যেন আমাদের চোজেন ফ্রেন্ডস। এবং আমরা বই পড়ার সাথে সাথে কিন্তু তাদের সাথে অনেক ডিপ একটা কানেকশন হয়ে যায়, ফিল করতে শুরু করি না? ওই যে নরমালি যে ধরেন নায়ক যে থাকে বইয়ের মেইন ক্যারেক্টার, কিছু একটা হইলো আমার খারাপ লাগতেছে, ইস কেন হইলো এরকম, কেন হইতেছে, মারতেছে কেন? এক্স্যাক্টলি। সো ওই যে ডিপ একটা কানেকশন হয়ে যায়, যেন তারা তোমার নিজের খুবই ক্লোজ ফ্রেন্ড। এক্স্যাক্টলি, রিয়েল ফ্রেন্ডসরা যেরকম কষ্ট পাবা, ওরা সুখী হলে তুমিও সুখী হবা। What do books hold for their lovers? যারা বই প্রেমী তাদের জন্য বই কি ধারণ করে? বলছে বুকস হোল্ড অল থিংস, সব জিনিস, ফর দেয়ার লাভার্স। মিনিং মানে হচ্ছে দে প্রোভাইড নলেজ, তারা জ্ঞান দেয়, জয়, আনন্দ দেয়, অ্যাডভেঞ্চার অ্যান্ড কমফোর্ট টু দোজ হু লাভ রিডিং। মানে যারা বই পড়তে পছন্দ করে তাদেরকে সব দেয়, জ্ঞান দেয়, এরপর আনন্দ দেয়, অ্যাডভেঞ্চার দেয়, এক্সাইটমেন্ট কাজ করে তাদের মাঝে যখন আমরা পড়ি, রাইট? মানে সবই দেয়া যায়, কিছু বাদ রাখা না। হ্যাঁ, একদম। হোয়াট ডাজ দ্য ফ্রেজ sail along the page mean? সেল মানে হচ্ছে পাল তোলা, চলা। পেজ মানে বইয়ের পেজ যেদিকে যাচ্ছে, এর সাথে সাথে আমিও যাই। এক সমুদ্র পাড়ি দেওয়ার পর মনে করো যে একটা রাক্ষস এসে ধরছে, ওই আমাকেই ধরতেছে মনে হয়, এরকম আর কি। সো ইট মিনস দ্য অ্যাক্ট অফ রিডিং স্মুথলি জাস্ট এজ আ শিপ sails through the sea to reach new lands. এই যে যখন একটা শিপ বা জাহাজ পাল তুলে যায় through the sea,
সমুদ্রের মধ্য দিয়ে, সাগরের মধ্য দিয়ে টু রিচ নিউল্যান্ডস, নতুন একটা জায়গায় ভূমিতে বা নতুন জায়গায় পৌঁছানোর জন্য। আর রিডার মুভস থ্রু দ্য পেজেস টু ডিসকভার নিউ ওয়ার্ডস, মানে ওই পাঠকও তার সাথে যেতে থাকে, মানে পাল তুলে যেতে থাকে। এটা ধরো গল্পের বই পড়লে সবচেয়ে বেশি মজা বাবা। ও শেষ, মজা তো দেখছো, খুব মজায় আমরা শেষ করছি। এগুলো থেকে তোমার পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, আমরা গ্যারান্টি দিচ্ছি। টু মাদার্স রিমেম্বার, এটা খুবই কিন্তু শিক্ষামূলক একটা কবিতা, প্লাস খুবই মানে ওই যে হার্ট টাচিং। জন স্নো ডানকিনসন। ওকে, the poem, The poem describes the two stages of a mother's life through the eyes of her daughter. The first mother is the healthy, nurturing woman who raised the poet, and the second mother is the same woman but changed by old age and memory loss, becoming childlike and dependent. আচ্ছা, সব কথা বাদ, আমি যদি একদম সহজ কথায় বলি, এই কবিতাটা হচ্ছে এক অথর যে তার মাকে নিয়ে, যেখানে হচ্ছে তার মাকে সে দুইটা মা বলছে, কিন্তু তার মা কিন্তু এক্স্যাক্টলি একজন মাকে তার নজর দেশে দুইটা মা হিসাবে দেখতেছে। একজন মা হচ্ছে সেই মা ছিল যাকে যে তাকে ভালোবেসেছে, লালন পালন করে, মানে আমার ছোটবেলার মা, এক্স্যাক্টলি আমাকে যে বড় করছে, যে আপনাকে বড় করছে বা তোমাকে বড় করছে, আমাকে বড় করছে, ওই মাটা যে স্ট্রং ছিলেন, যে হচ্ছে আমাদেরকে জন্ম দিয়েছে, আমাদেরকে লালন পালন করে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। আর সেকেন্ড মা হচ্ছে যেই মাটার বয়স হয়ে গেছে, মানে আমরা যাই যেরকম বড় হয়ে গেছি, আমি যখন বড় হইছি এখন আমার মা তো বাচ্চাদের মতো, মানে এক্স্যাক্টলি বৃদ্ধ হয়ে গেছে, এখন দেখভাল করা লাগে, তারা বাচ্চা সুলভ হয়ে যাচ্ছে, বাচ্চাদের মতো আচরণ করতেছে, অনেক কিছু ভুলে যাচ্ছে। কবির মাও ঠিক সেরকম ভাবেই একসময় অনেক স্ট্রং ডিফারেন্ট একজন ব্যক্তি ছিলেন, একই মা আবার যখন বয়স হয়েছে কমপ্লিটলি ডিফারেন্ট একটা মানুষ হয়ে গেছে। এবং তার যে দুইজন মা, এই দুইজন মাকে নিয়েই হচ্ছে এই কবিতাটি লেখা, এবং সে তার লাস্টে সন্তানদের কাছে একটা জিনিস চায়, সেটা হচ্ছে যে তোমার উভয় মা যেভাবে তোমাকে ভালোবেসেছে ঠিক তেমন ভাবেই তুমিও তোমার উভয় মাকে ভালোবেসো। মানে আমরা অনেক সময় কি করি, মানে ছোটবেলা মাকে ভালোবাসি, বৃদ্ধ হয়ে গেলে যখন তারা আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় আমরা তাকে আর যত্ন নেই না, কিন্তু সেই মাও কিন্তু আমাদেরকে ভালোবাসে। সো আমাদেরও উচিত উভয়কেই ভালোবাসা। এটাই বলছে এখানে। সো এটা না করি বলছে, হু আর দ্য টু মাদার্স মেনশনড ইন দ্য পোয়েম। এই কবিতায় যে দুইটা মায়ের কথা বলেছে, সেই দুই মা কে, কারা? The two mothers are actually the same person. মূলত তারা হচ্ছে একই ব্যক্তি, at different stages of life, জীবনের ডিফারেন্ট স্টেজে, ডিফারেন্ট পর্যায়ে। মনে করো যে বৃদ্ধকালের এক মা, আর এটা হচ্ছে আমার ছোটবেলার এক মা। বা হ্যাঁ, ওয়ান ইজ দ্য হেলদি মাদার, একটা হচ্ছে হেলদি স্বাস্থ্যবান মা, যার সুস্বাস্থ্যের অধিকারী, হু রেইজড দ্য পোয়েট, মানে যে কবিকে বড় করেছেন বা যে আমাদেরকে বড় করেছেন। অ্যান্ড দ্য আদার ইজ, সেকেন্ডটা হচ্ছেন এল্ডারলি মাদার, বয়স্ক মা, সাফারিং ফ্রম মেমরি লস, যে ধরো বয়সের কারণে স্মৃতিশক্তি হারাই ফেলছে। সো অথর মা অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা যেটা পড়েছি কবিতার মধ্যে এটা মেনশন করা থাকে যে তার মার একটু মেমরি লস বা ডিমেনশিয়া টাইপের একটা রোগ হয়েছে, সে অনেক কিছু ভুলে যায়। ওকে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ডাইভার্স বাই ডিজাইন? মানে হচ্ছে যে একই মা বাট ডিজাইন বা গড় দেখতে ডাইভার্স, ভিন্ন। মানে ধরো আমি চিন্তা করে যাচ্ছি, তুমি 10 বছর আগে, তুমি অবশ্যই এটা মিলাইতেও পারবে না হয়তো, 5 বছর আগে তোমার মা বা এখন তোমার মা অলমোস্ট তোমার কাছে সেম মনে হচ্ছে, বাট আর 15 বছর পর তোমার মা কি একই রকম থাকবে নাকি একটু বয়স্ক হবে? তোমার দাদির দিকে তাকাও, তোমার দাদি কিন্তু একবার তোমার মতোই কম বয়সী ছিল, বা তোমার মায়ের মতোই কম বয়সী ছিল, এখন কিন্তু উনি বয়স্ক হয়ে গিয়েছেন। এরকম মানে মানুষ একজন, বাট তাদের ডিজাইন ডিফারেন্ট। একবার ছিল খুবই স্বাস্থ্যবান, আরেকবার একদম থুরথুরে বৃদ্ধ হয়ে গেছে। এই যে, it means that the two versions of her mother, the young healthy one and the old sick one, are very different in personality, behavior, even though they are the same person. তোমাদের দুর্জয় স্যার যেটা বললো যে আসলে দুইটা মা আসলে একই মা, কিন্তু দেখতে তারা ডিফারেন্ট হয়ে গেছে, কারণ একজন ছিল ইয়াং এবং হেলদি, মানে তার বয়স কম ছিল, সুস্বাস্থ্যের অধিকারী ছিল সব দিক দিয়ে, এবং পরের জন হচ্ছে বয়স হয়ে গেছে এবং অসুস্থ হয়ে গেছে। তো মানুষের বয়স হলে, অসুস্থ হলে যেরকম দুর্বল হয়ে পড়ে, দেখতে ভিন্ন হয়ে যায়। তো তারা তাদের পার্সোনালিটি বলো, তাদের বিহেভিয়ার বা আচার আচরণ বলো, একটু খিটখিটে মেজাজের হয়ে যায়। এক্স্যাক্টলি, সবকিছু কিন্তু এখন ডিফারেন্ট হয়ে গেছে, যদিও তারা দুজন আসলে একই ব্যক্তি, মানে সবভাবে চেঞ্জ হয়ে গেছে, বাট আত্মাটা অ্যাকচুয়ালি একজনেরই।
How did the first mother contribute to the poet's life? কবির জীবনে প্রথম মা কিভাবে অবদান রেখেছেন, কি করেছেন, কবিকে বড় করেছেন, লালন পালন করেছেন, রাইট? এটাই দেখবে বলবে যে ফার্স্ট মাদার গেভ বার্থ টু দ্য পয়েট, কবিকে জন্ম দিয়েছেন, নার্চার্ড হার, নার্চার মানে লালন পালন করা, তাকে লালন পালন করেছেন, সেট এক্সাম্পলস ফর হার লাইফ, তার জীবনে মানে কবি যাই অর্জন করেছেন মূলত ওনার অবদান ছিল মায়ের, অ্যান্ড হেল্প হার স্টার্ট হার কেরিয়ার, তাকে তার কেরিয়ারটা, তার যে এখন তিনি যে এত ভালো পজিশনে আছেন এটা শুরু করতে সাহায্য করেছে। What happened to the mother as she got older? মানে যখন কবির বয়স বাড়তে শুরু হয়েছে তখন তার মার কি হয়েছে? আমরা কিন্তু একদম শুরুতেই বলেছি কবির বয়স যখন বাড়তে শুরু করে তার মার বয়স বাড়ে, বাট সে কিন্তু আসলে চাইল্ড লাইক বা বাচ্চা সুলভ হয়ে যেতে শুরু করে। যেমন as she got older her mind became clouded, মানে যখনই তার বয়স বাড়তে শুরু করে তখন এই যে মার মাইন্ড এটা ক্লাউডেড হয়ে যেতে পারে, মানে কি মেমোরি লস, ঘোলা হয়ে যাওয়া, মানে মেমোরি লস, মনে থাকে না অনেক কিছু, এক্স্যাক্টলি। এন্ড শি টার্নড ইনটু আ স্ট্রেঞ্জার, এবং সে একটা স্ট্রেঞ্জার বা অপরিচিত মানুষের মতো হয়ে যেতে শুরু করেছে, কারণ তার যে আচার ব্যবহার সবকিছু পরিবর্তন হতে শুরু হয়েছে। Who no longer acted like the mother the poet once knew, যে একদমই তার যে মা আগের মাকে, ছোটবেলার মাকে যে চিনতো ওই মা আর নাই, ওই মা আর নেই, পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। Why does the poet say her mother younger grew? বলেন ভাই। সো এখানে মূলত বোঝায় ইয়াঙ্গার গ্রিউ বলতে বয়স যেন কমতে শুরু হয়েছে এরকম বোঝাচ্ছে, যেটা বললাম যে চাইল্ড লাইক হয়ে যেতে শুরু হয়। তুমি কিন্তু নোটিস করবা তোমার দাদা দাদু কিন্তু অনেক সময় বাচ্চাদের মতো বিহেভ করে, কিন্তু তারা কিন্তু সবসময় এরকম ছিল না। আরো মানে নির্মম বাস্তবতার কথা বলি, ধরেন ভাই যখন মানুষ খুব বয়স্ক হয়ে যায় এমনও হয় যে আমরা তো এখন সবকিছু ওয়াশরুমে গিয়ে, বাট ওনারা কিন্তু বিছানায় করে বাচ্চাদের মতো, ঠিক এক্স্যাক্টলি বাচ্চাদের মতো। সো যত বয়স বাড়তে থাকে মানুষ কিন্তু তত একটা স্টেজের পরে গিয়ে বাচ্চাদের মতো হয়ে যেতে থাকে, ঠিক আছে? ওইটাই বলছে। দিস রেফার্স টু দ্য মাদার্স মেন্টাল স্টেট ডিউ টু ওল্ড এজ অর ইলনেস, শি লস্ট হার ম্যাচিউরিটি, became childlike, requiring care just like a baby. যে তার মার মেন্টাল স্টেটের কথা বলতেছে, বয়সের সাথে সাথে অসুস্থতা বাড়ছে এবং সে তার ম্যাচুরিটি হারিয়ে ফেলতে শুরু করে, এবং এই ম্যাচুরিটি হারানোর কারণে সে কেমন হয়ে যায়? বাচ্চাদের মতো হয়ে যায়, যার যত্ন দরকার এবং বাচ্চাদের মতোই একদম যা যা একটা বাচ্চাকে করা হয় সব প্রকার যত্ন ভালোবাসা সে চায়। What is meant by the phrase we would come full circle? It means the roles have reversed. মানে ফার্স্ট কোশ্চেনটা কি করছে যে উই কাম ফুল সার্কেল, যে একটা সার্কেল পরিপূর্ণ হওয়া বলতে আসলে কি বোঝায়, যদিও সার্কেলটা হয়নি। সো এখানে মূলত যে রোলের যে রিভার্সাল এটা নিয়ে বলা হয়েছে। ইট মিনস দ্য রোলস আর রিভার্সড। The mother once took care of the daughter. Now the daughter must take care of the mother as she were the parent and the mother were the child. মানে এই পয়েন্টে যখন অথর বা যে কবি সে বাচ্চা ছিল, মা তার যত্ন নিত, কিন্তু যত সময় পার হইতে হইতে একটা টাইম আসলো যখন যত্ন এখন নিতে শুরু করেছে অথর বা কবি, আর মা হয়ে গিয়েছে বাচ্চাদের মতো। একদম সার্কেল হিসেবে চিন্তা করি, ইচ্ছে করে এইভাবে আঁকলাম, অথবা হয় না আমার মনে না আমি ইচ্ছে করে আঁকছি। এখানে পয়েট আছে আর এখানে হচ্ছে মা আছে। যখন মা মানে কবি যখন ছোট ছিল মা তখন টেক কেয়ার করতো, আবার মা যখন ছোট হয়ে গেছে মানে বয়স হয়ে গেছে তখন কবি টেক কেয়ার করতো। সো সার্কেলটা আসলে এরকমই। এক্স্যাক্টলি। সো দুইজনের রোলটা রিভার্স হয়ে গেছে, অন্য রিভার্সের মতো। ওকে, হোয়াট ইজ দ্য পোয়েটস মেসেজ টু হার ওন চিলড্রেন? ওই যে কবি তার নিজের সন্তানদেরকে কোন বার্তাটা দিয়েছেন? দ্য পোয়েট আস্কড হার চিলড্রেন টু লাভ হার ইন বোথ হার হেলদি স্টেট অ্যান্ড হার ওল্ড forgetful state, just as she loved her own mother through both stages. মানে বলছে the poet asks her children, কবিতার সন্তানদেরকে বলেন to love her, যে তাকে যেন ভালোবাসে in both her healthy state and her old. যখন তিনি স্বাস্থ্যবান ছিলেন তখনও যাতে ভালোবাসে, আবার যখন ওল্ড হয়ে যায় তখনও যাতে ভালোবাসে। forgetful state ওই যে ভুলে যাওয়ার সমস্যা, ডিমেনশিয়া রোগটা, yes. Just as she loved her own mother through both stages. যেভাবে সে তার নিজের মাকে দুই সময়ই ভালোবাসে, যাতে তাকেও ওইভাবেই ভালোবাসে। তো তিনটা জেনারেশনের কথা বলছে, একটা হচ্ছে কবি নিজে, একটা হচ্ছে কবির মা, আর একটা হচ্ছে কবির সন্তান। কবি বলতেছে যে এটা হচ্ছে কবি বলতেছে যে আমি যেভাবে আমার মাকে ভালোবাসছি দুই সময়ে,
তোমরাও আমাকে দুই সময় দুই সময় ভালোবাসো। ভালোবাসো। ওকে, হোয়াট ডাজ মাইন্ড ক্লাউডেড সো সিগনিফাই? সিগনিফাই সো মাইন্ড ক্লাউডেড হয়ে যাওয়া বা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়া বলতে আসলে ওই যে কোন memory loss। এক্স্যাক্টলি কোন জিনিসটা গুরুত্ব দেওয়া হচ্ছে? It signifies that onset of a disease like Alzheimer's or dementia, মানে এটা একটা রোগের কথা বলছি যেটাকে আমরা অ্যালজাইমার্স ডিজিজ বলি অথবা Dementia। ডিমেনশিয়া বলি, where a person loses their memory। এই রোগটাতে সাধারণত যেটা আমরা ভুলে যাই, এই যে গাছনিতে যেরকম ভুলে যেত না, সো এরকম হচ্ছে ভুলে যাওয়ার একটা রোগ, অ্যান্ড অ্যাবিলিটি টু থিঙ্ক ক্লিয়ারলি। এবং খালি ভুলে যাওয়া না, এইটাতে আরেকটা যেটা ইস্যু অ্যাড হয়, ক্লিয়ারলি চিন্তা করা যায় না। এই কারণে করতে কিন্তু পারি না, পারি না পারি না, এই আচ্ছা। কারণে কিন্তু মাইন্ড ক্লাউডেড বলতেছে হ্যাঁ। যে আসলে চিন্তা করতে সমস্যা হচ্ছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না কিছু মাইন্ডে। ওকে, হোয়াই ডাজ দ্য পয়েট কল দ্য সেকেন্ড মাদার আ স্ট্রেঞ্জার? দ্বিতীয় মাকে কেন অপরিচিত মনে বলেছেন কবি? শি কলস হার স্ট্রেঞ্জার, তিনি তাকে একজন অপরিচিত বলেছেন, বিকজ কারণ দ্য ইলনেস চেঞ্জ হার মাদার্স পার্সোনালিটি, অসুস্থতা তার মায়ের যে ব্যক্তিত্বটা আছে ওটাকে পরিবর্তন করে দিয়েছে। সো মাচ, মানে এতই বেশি দ্যাট যে শি নো লঙ্গার অ্যাক্টেড অর স্পোক লাইক হার অরিজিনাল সেলফ, মানে তার মা একটা সময় যেরকম ছিল ওইরকম করে আর কথা বলে না, ওইরকম করে আর আচরণ করে না। এই জন্য বলছি একদমই চেঞ্জ হয়ে গেছে, অপরিচিত, অদ্ভুত। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? এই কবিতার টোনটা কি ছিল ভাইয়া? দ্য টোন ইজ ইমোশনাল, স্বাভাবিক, খুবই ইমোশনাল, না, তার শুরুতে বলছিলাম যে খুবই heart touching। হার্ট টাচিং, রেসপেক্টফুল অ্যান্ড কম্প্যাশনেট। ইট শোজ আ ডিপ সেন্স অফ ডিউটি অ্যান্ড লাভ টুয়ার্ডস প্যারেন্টস। এই কবিতাটা খুবই যে ইমোশনাল বা হার্ট টাচিং, এটা কিন্তু এই যে আমাদের যে প্যারেন্টস তাদের প্রতি যে একটা আমাদের ডিপ রেসপেক্ট ইনার, সম্মান, সেটাকে শ্রদ্ধা। কিন্তু তুলে ধরে। এবং এই যে কম্প্যাশনটা, যে একটা আমাদের যে ফিল করার অ্যাবিলিটি, ওভারঅল যে আরেকজনের যে ইমোশনগুলোকে, এক্স্যাক্টলি এই সব কিছুকে তুলে ধরা হয়েছে কবিতাটার মধ্যে, যেটার মধ্যে আমাদের যেই দায়িত্ব আছে আমাদের প্যারেন্টসদেরকে সম্মান করার, ভালোবাসার এবং তাদের কেয়ার নেওয়ার, এই পুরো বিষয়টাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। গ্রেট, চলুন ভাই আমরা দেখি দ্য সেন্স অফ ডি, ডি নদের বালুচর। এক্স্যাক্টলি, খুবই এটা দেখি। একটু কষ্টের একটা কবিতা। ও আচ্ছা, আমরা আজকে খুব কষ্টের কবিতা পড়ছি, চার্লস কিংসলে। আমরা এটা পড়ার আগে আপনি যদি আমাদেরকে বলে দেন তাহলে আমরা এটা পড়বো না। আচ্ছা, সো মূলত হচ্ছে এখানে সেন্স অফ ডি একটা জায়গা যেখানে একটা মেয়ের স্টোরি আছে যার নাম ম্যারি। ম্যারি, হ্যাঁ, ম্যারির মা মূলত বলে যে সেন্স অফ ডি থেকে ক্যাটেলগুলোকে বা গবাদি পশুগুলোকে পশুগুলোকে ডেকে আনতে। ডেকে নিয়ে আসতে। সো ম্যারি ওই গবাদি পশুগুলোকে ডাকতে যায়, বাট তখনই না খুবই ভয়ঙ্কর একটা ঝড় শুরু হয় সেন্স অফ ডিতে। আর যেমন কুয়াশা দিয়ে একদম ভরে যায়, একদম এই যে ঢেউগুলো ছিল খুবই ঢেউ, হিংস্র হয়ে হ্যাঁ। যায়, বাতাস বা পশ্চিমা বাতাসটা খুবই হিংস্র হয়ে আসে এবং সব কিছু পানি দিয়ে এবং কুয়াশা দিয়ে পুরো জমিটা যেন ঢেকে যায়। ঢেকে যাওয়ার পরে যেটা হয়, সব কিছু ঠান্ডা হয়ে যায়, কিন্তু ম্যারি কখনো আর ঘরে ফিরে আসে নাই। এবং পরে যখন হচ্ছে তোমার মানুষজন হচ্ছে যখন নদীতে জাল ফেলছিল, তখন জালের মধ্যে তারা ম্যারির মরা দেহ পায় বা মৃতদেহ পায়, এবং তারপরে সবাই বুঝতে পারে যে ম্যারি আর কখনো ঘরে ফিরবে না। কিন্তু আজও মাঝিরা ম্যারির ডাক শুনতে পায়। এখানে একটা সুপার ন্যাচারাল একটা ভাইব দিয়ে দিছে যে ম্যারি যে ক্যাটেল থেকে ডাকতেছে, এক্স্যাক্টলি এখনো জীবিত। ওকে, সো আমরা শুনলাম ভাইয়ের কাছ থেকে, এখন আমরা এটা দেখি। বলছে হু ওয়াজ মেরি, মেরি কে ছিল, অ্যান্ড হোয়াট ওয়াজ শি আস্কড টু ডু, মানে তাকে কি করতে বলা হয়েছে। সো মনে আছে ভাই বলছে যে মেরি কে ছিল, এটা আমরা এখন জানবো, বাট কি করতে বলা হয়েছে, তাকে ওই যে গবাদি পশুগুলো ডেকে আনতে বলা হয়েছে। সো মেরি ওয়াজ আ ইয়াং গার্ল, একটা একদম ইয়াং একটা মেয়ে ছিল। শি ওয়াজ আস্কড, তাকে বলা হয় টু গো, যেতে, অ্যান্ড ব্রিং দ্য কেটল ব্যাক হোম, যাতে গবাদি পশুগুলোকে বাসায় আনা যায়, আনতে আর কি। একটা হচ্ছে সেন্স অফ ডি, সেন্স অফ ডি বলতে যে ডি যে নদী আছে, ওই নদীর যে বালুচর আছে, নদীর পাড় আর কি, তোর সহজ ভাষায় যদি বলি, ওইখান থেকে আনতে বলেছে। হাউ ওয়াজ দ্য ওয়েদার ওয়েন ম্যারি ওয়েন্ট আউট? খুবই ভয়ঙ্কর। আচ্ছা, দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড। ওই সময় ওয়েদারটা খুবই ভয়াবহ ছিল। দ্য ওয়েস্টার্ন উইন্ড বা পশ্চিমা বাতাস ওয়াজ ওয়াইল্ড, একদম হিংস্র ছিল, অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, এবং ওই যে ফেনা ছিল আর কি, এক্স্যাক্টলি যখন হচ্ছে ঝড়ের কারণে ফেনা ছিল, যেহেতু নদের পাশে, ফেনা দিয়েও বাতাসটা যেন হচ্ছে একদম ভরা ছিল বা পরিপূর্ণ ছিল, মানে সব মিলে খুবই একটা ঘূর্ণিঝড় ছিল, এক্স্যাক্টলি স্টোরমি একটা এনভায়রনমেন্ট, মিনিং ইট ওয়াজ ড্যাম কোল্ড অ্যান্ড স্টোরমি, যেটা মানে বোঝায় এটা খুবই ড্যাম ছিল, খুবই ঠান্ডা ছিল এবং খুবই ঝড়োয়া ছিল। মানে এই ঝড়টার কারণে পরিবেশটা খুবই হিংস্র হয়ে গিয়েছিল, খুবই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। হোয়াট কজড মেরিজ ডেথ? Mary died because the western tide rose quickly and a thick rolling mist hit the land.
সো এখানে কি বলতেছে যে ম্যারি মারা গিয়েছিল কারণ ওয়েস্টার্ন যে টাইড বা পশ্চিম দিক থেকে যে ঢেউটা আসছিল, হিংস্র একটা ঢেউ, সেটা খুবই ভয়ঙ্কর ছিল এবং দ্য রোলিং মিস্ট, ওই যে তোমার দুর্যোগ সাজের ঘূর্ণিপাকের মধ্যে ঘূর্ণীয়মান যে বাতাসটা ছিল এবং ওটার মধ্যে কুয়াশা মিশ্রিত ছিল এবং পুরাটা যেন ওই ল্যান্ডটাকে বা জায়গাটাকে ঢেকে দিয়েছিল। শি গট লস্ট ইন দ্য ফগ, এবং সেই ফগের মধ্যে হারিয়ে যায় অ্যান্ড ড্রাউন্ড ইন দ্য রাইজিং ওয়াটার, এবং যে ঢেউর সাথে যে পানিগুলো আসতেছিল পানি দিয়েও তো ঢেকে গেছে। ইয়েস, এই যে এখানে বলছি মেরি ডাইড বিকজ কারণ দ্য ওয়েস্টার্ন টাইড রোজ কথাটা হচ্ছে রাইজ থেকে, রোজ মানে ওই যে জাগা, একদম জেগে ওঠে, ঢেউটা জেগে উঠে বড় হয়, তো ওই ঢেউয়ের মধ্যে সে হারায় যায় আর কি। হোয়াট ডিড দ্য ফিশারম্যান সি ইন দেয়ার নেটস, ফিশারম্যান বা জেলেরা তাদের যে নেটস আছে, জাল আছে, ওই জালের মধ্যে কি দেখতে পায়? দ্য ফিশারম্যান স সামথিং শাইনিং ইন দ্য ওয়াটার, পানিতে কিছু একটা জ্বলজ্বল করছিল। এট ফার্স্ট প্রথমে দে থট, তার ভাবলো ইট ওয়াজ সিউড অর আ ফিশ, আচ্ছা প্রথমে মাছ নাকি, বাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য গোল্ডেন হেয়ার অফ দ্য ড্রাউন্ড মেরি। মেরি যে ডুবে গিয়েছিল, মেরির চুল ছিল গোল্ডেন কালার, সোনালী কালার, সো ওইটাই মূলত চকচক করছিল। হোয়াই ইজ দ্য ফোম কল্ড ক্রুয়েল অ্যান্ড হাংরি, মানে কেন ওই সমুদ্রের ফেনাকে কেন নিষ্ঠুর এবং ক্ষুধার্ত বলা হয়েছিল? The foam is called cruel and hungry because the sea acted like heartless beasts that swallowed Mary's life and took her away from her family. এটাকে ক্রুয়েল হাংরি এই কারণে বলা হচ্ছে কারণ এটাকে একটা মানে একটা ব্যক্তিত্ব দেওয়া হয়েছে আলাদাভাবে, একটা যে যেন এটা একটা হার্টলেস, যেটা হৃদয়হীন একটা জন্তুর মতো, বিস্টের মতো, যে ম্যারিকে খেয়ে ফেলেছে এবং সে তার জীবনটা নিয়ে গিয়েছে, তাকে সরিয়ে ফেলেছে তার পরিবার থেকে, এই কারণে তাকে বলা হচ্ছে ক্রুয়েল অ্যান্ড হাংরি। এরপর Where was Mary finally buried? ম্যারিকে ফাইনালি কোথায় দাফন করা হয়েছিল? ও তো পাইছে কি, আচ্ছা হ্যাঁ পেয়েছিল। আফটার দ্য বোটম্যান রিকভার্ড হার বডি, বোটম্যানরা যখন তার বডিটা রিকভার করেন, কি বলেছেন? এই যে বিসাইড দ্য সি, হ্যাঁ এই যে ইন আ গ্রেভ বিসাইড দ্য সি, মানে হচ্ছে সমুদ্রের পাশে একটা কবরস্থান, গ্রেভ মানে কি কবরস্থান, ওইখানে তাকে দাফন করা হয়। কেমন? সো সে যেখানে মারা গেছে ওখানেই তাকে দাফন করে দিয়েছে। হোয়াট ইজ দ্য সুপারন্যাচুরাল এলিমেন্ট এট দ্য এন্ড অফ দ্য পোয়েম? ওই যে কবিতার শেষের যে সুপারন্যাচুরাল যে ব্যাপারটা, আধ্যাত্মিক যে একটা ব্যাপারটা আছে, ভৌতিক, ওইটা আসলে কি ছিল? দ্য সুপারন্যাচুরাল এলিমেন্ট ইজ দ্যাট ইভেন আফটার হার ডেথ, এমনকি তার মৃত্যুর পরে, দ্য বোটম্যান স্টিল ক্লেম টু হার মেরিজ ভয়েস কলিং দ্য ক্যাটল হোম অ্যাক্রস দ্য সেন্স, মানে বোটম্যানরা বা নৌকাওয়ালারা আর কি, মাঝিরা এখনো শুনতে পায় যে মেরি তার গবাদি পশুগুলোকে ডাকছে বাসায় আসার জন্য আর কি। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? পোয়েমের ওভারঅল টোনটা কেমন ছিল? খুবই স্যাড। এক্স্যাক্টলি, দ্য টোন অফ দ্য পোয়েম ইজ ভেরি স্যাড, দুর্যোগ ভাই যেটা বললো, অ্যান্ড ট্র্যাজিক and slightly mysterious. ওই যে ডাকে যে এখনো শুনতে পাই, এইজন্য বলছে একটু মিস্টেরিয়াস। খুবই দুঃখজনক ছিল, মর্মান্তিক ছিল এবং হচ্ছে খুবই মিস্টেরিয়াস ছিল, যেটা বললো যে এখনো যে মিস্ট্রি, যে ডাকটা কি অ্যাকচুয়ালি, ঘটনাটা কি ঘটলো। অলরাইট, সময় তুমি বৃদ্ধ যাযাবর, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, রাল্ফ হডসন। এটা কি আমরা পড়বো নাকি আপনি বলে দিবেন? ভাই বলে দিই, ওকে, ওদের জন্য ইজি হয়ে যাচ্ছে সামনে পরীক্ষা। সো টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময়কে বলা হচ্ছে বৃদ্ধ যাযাবর হিসেবে ডাকা হচ্ছে। বৃদ্ধ যাযাবর কেন? কারণ সময় অনেক পুরনো ও বিভিন্ন সিভিলাইজেশন বা সভ্যতাকে হতে দেখেছে, ধ্বংস দেখেছে, ঘুরে ঘুরে এরকম না? এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং সময় কিন্তু বিভিন্ন এই যে বিভিন্ন যে সভ্যতা দেখেছে, হইতে দেখেছে, যাইতে দেখেছেন, বিভিন্ন জায়গার সভ্যতা দেখেছে, তার মানে ও কিন্তু এক জায়গায় স্থির ছিল না। যাযাবর তো ঘুরে, যাযাবর, এই কারণে বৃদ্ধ ও যাযাবর। এই কবিতা একটা মজার বিষয় হচ্ছে যে অথর সে তাকে বিভিন্নভাবে ঘুষ দেওয়ার চেষ্টা করছে যেন সে রয়ে যায়, মানে সময়কে ঘুষ দেওয়ার চেষ্টা। এক্স্যাক্টলি, আচ্ছা আচ্ছা, সময়কে ঘুষ দেওয়ার চেষ্টা করছে যেন সে তার কাছে কিছুদিন সময়ের জন্য রয়ে যায়। সো অনেক কিছু তাকে অফার করা হয়েছে, বিভিন্ন জিনিস, যেমন সিলভার রিং, তারপর বেলস ওর জেনেটের জন্য, ওর জন্য মেয়েরা গান গাবে, ফুলের মালা বানিয়ে দেবে, অনেক কিছু। বাট সে তারপরও কোথাও থামবে না, কারণ সে যাযাবরের মতো অলওয়েজ বয়ে চলে এবং সে কারোর জন্য কোথাও স্থির হয়ে থাকে না। Why does the poet call time a gypsy man? কেন কবি সময়কে আসলে বৃদ্ধ যাযাবর বলছে আর কি, বা মানে যাযাবর বলছে। The poet calls time a gypsy man because like a gypsy or nomad, এই যে মানে একজন যাযাবরের মতো, time never stays, সময় কখনো থাকে না in one place, একটা জায়গায়।
ইট ইজ অলওয়েজ মুভিং অ্যান্ড ক্যানট বি হেল্ড ব্যাক বাই এনিওয়ান। এটা সবসময় মুভ করতে থাকে, চলতে থাকে, অ্যান্ড ক্যানট বি হেল্ড ব্যাক বাই এনিওয়ান, মানে কেউ তাকে আটকে রাখতে পারে না, ধরে রাখতে পারে না। হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ আর টাইম টু মেক ইট স্টে? আচ্ছা, ঘুষগুলো না বলো যে তাহলে কি ঘুষ দিচ্ছে নাকি, মানে সময়কে থাকার জন্য কবি কি অফার করেছেন? The poet offers time various gifts such as silver bells for his genet বা হর্স। এখানে দেখো পোয়েট বলছে যে আমি তোমার যে, মানে এখানে কিন্তু বলা হয় সময় একটা জেনেট নিয়ে আসলে স্প্যানিশ হর্স, এটা একটা ছোট সাইজের, আমি তোমার ওই হর্সের জন্য বেল বানিয়ে দিব। এটা বুঝ দিতে বলা আ গ্রেট গোল্ডেন রিং, একটা হাতের স্বর্ণের রিং বানিয়ে দিব। And decorations of flowers from sweet girls to make it stay for a day. তার পাশাপাশি তোমার লক্ষ্মী লক্ষ্মী মেয়েদের দিয়েও তোমার ফুলের মালা বানিয়ে দিবে যাতে একদিনের জন্য হইলেও রয়ে যায়। তাছাড়া কিন্তু আরো বেশ কিছু ছিল, যেমন হচ্ছে পিককরা ওকে বাও করে সম্মান জানাবে, ছেলেরা গান গাবে, অনেক ভাবে লোভ দেখানোর চেষ্টা করছে। যদি এটা সময়কে না বলে সিরাত ভাইকে বলতো, ভাই তো থেকে যেত মোস্ট প্রবাবলি। Which historical places are mentioned in the poem? এই কবিতায় কোন ঐতিহাসিক জায়গাগুলোর কথা মেনশন করা হয়েছে? The poet mentions Babylon and Rome. ওই যে বিভিন্ন সভ্যতার কথা বলছিল, এই যে বেবিলনের রোম সভ্যতার কথা আমরা অনেক শুনি। These places represent great ancient civilizations. এই যে জায়গাগুলো আছে, ধরো বেবিলনের কথা যদি বলি, রোমের কথা বলি, এগুলো প্রতিনিধিত্ব করে মানে একদম অনেক পুরনো, এনশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন সভ্যতার প্রতিনিধিত্ব করে। That have passed away due to the flow of time, যেগুলো আসলে সময়ের আবর্তে হারিয়ে গিয়েছে বা চলে গিয়েছে। What is meant by Paul's Dome? পলের ডোম দ্বারা কি বোঝাচ্ছে? Paul's Dome refers to Saint Paul's Cathedral in London. Paul's Dome অ্যাকচুয়ালি বোঝায় সেন্ট পলের একটা ক্যাথেড্রাল আছে লন্ডনে, সেটার কথা মেনশন করে, যেটা খুবই ফেমাস। তুমি যদি লন্ডনে যাও তাহলে হচ্ছে তোমরা দেখবা এটা খুবই ফেমাস একটা ক্যাথেড্রাল, এটা দেখতে যেতে হবে। হ্যাঁ, এবং সুন্দরও বেশ। It shows that time is currently passing through modern cities just as it did through ancient ones. যেমন সেন্ট পলস ক্যাথেড্রালটা কিন্তু ওই বেবিলন এন্ড রোমের মতো মোস্ট প্রবাবলি এতটা পুরনো না। এখন বেবিলনের দ্বারা কি বুঝাইছিল টাইম কতটা পুরানো, ওই জায়গা থেকে এক্স্যাক্টলি এনশিয়েন্ট টাইম থেকে আসতেছে মডার্নে এসে আসছে কোথায়, এক্স্যাক্টলি মডার্ন টাইমে সে এসে পড়েছে, ঠিক যেমনটা সে এনশিয়েন্ট টাইম পার করে আসছে। Off to some city now blind in the orb. What does this mean? This means time is moving forward cities that are not yet born. মানে কি, now blind in the future কথা বলছে এক্স্যাক্টলি না, মানে ফর এক্সাম্পল এই যে মাতৃগর্ভে কি হয়, মানে এখনো মাতৃগর্ভে আছে, এখনো পুরোপুরি পরিপক্ত হয়নি। সো ব্লাইন্ড ইন দ্য womb মানে বাচ্চারা মার পেটে থাকলে যেরকম অন্ধকার মানে অন্ধ থাকে, symbolizes things that are still in the process of being created. মানে এই যে একটা জিনিস যেটা এখনো পরিপক্কতা পায়নি এবং সেটা ওই প্রসেসের ভেতর দিয়ে আছে, ওই সময়টা বা এই প্রসেসের টাইমটাকে বোঝানোর জন্য বলা হয়েছে নাও ব্লাইন্ড ইন দ্য womb। আচ্ছা, মানে বলছে যে অফ টু সাম সিটি, মানে এটা মানে হচ্ছে এই শুরু অংশটাকে যে দিস মিনস, এটা মানে হচ্ছে টাইম ইজ মুভিং টুয়ার্ডস সিটিজ দ্যাট আর নট ইয়েট বর্ন। মানে সময় ওই শহরগুলোর দিকে যাচ্ছে, সময় তো অলওয়েজ মুভিং, চলমান, সময় ওই শহরগুলোর দিকে যাচ্ছে যে শহর এখনো মানে জন্মাই নাই, মানে ফিউচারের দিকে সময় যাচ্ছে, ওই শহরগুলো ফিউচার। মানে তিনটা টাইমের কথা মেনশন করছে, বেবিলন এন্ড রোম মানে এনশিয়েন্ট, সেন্ট পল ক্যাথেড্রাল বর্তমান, এন্ড এখন হচ্ছে নাও ব্লাইন্ড ইন দ্য ভবিষ্যতের যে সিটিগুলো। Off to another era that's in the tomb. What does this mean? This refers to cities or civilizations that are about to die or be destroyed. এটা বোঝায় হ্যাঁ ওই সকল সিটিজ বা সিভিলাইজেশনের কথা যেটা তো হচ্ছে কি অ্যাবাউট টু ডাই, মানে মৃতপ্রায় বা হচ্ছে যেটা ধ্বংসের দিকে। ও হ্যাঁ, about to die. In the tomb symbolizes death or an end of an era. tomb বলতে আমরা কি বুঝি, ইউজুয়ালি স্বচ্ছতা মাজার বা হচ্ছে এই টাইপের জায়গা, মানে কি যেটা মৃত্যুকে সিম্বলাইজ করে, এক্স্যাক্টলি। সো এটাই বোঝাচ্ছে যে ওই সিভিলাইজেশনগুলোর কথা যেগুলো হচ্ছে মৃতপ্রায় বা মরে গেছে বা ধ্বংস হয়ে গেছে, ওগুলাকে প্রকাশ করার জন্যই যে এর দ্যাটস ইন দ্য tomb, মানে সেগুলো মরে গেছে বা ধ্বংস হয়ে গেছে। হোয়াট ইজ দ্য poet's request to time? কবির সময়ের প্রতি কি রিকোয়েস্ট ছিল আর কি বলছে যে the poet's humble request to time is to put up your caravan and stay as a guest for just one single day. মানে জাস্ট
একদিনের জন্য তুমি আমার গেস্ট হিসেবে থাকো, মেহমান হিসেবে থাকো, অতিথি হিসেবে থাকো। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? দ্য টোন অফ দ্য পোয়েম বলতে এখানে কি বোঝায়? দেখো, একটা জিনিস নোটিস করেছো তোমরা, আমরা কিন্তু প্রত্যেকটা কবিতার টোনটা নিয়ে খুব ফোকাসড। একটা জিনিস, একটা খুবই কমন কোশ্চেন টোন, আর একটা কমন কোশ্চেন এই ফ্রেজটা বা এই লাইনটা দ্বারা কি বোঝায় এক্স্যাক্টলি। এবং আরেকটা হচ্ছে আমরা খুবই নোটিস করেছি যে ওভারঅল অর্থটা কি প্রকাশ করতে চাচ্ছে, যে মূল ভাবটা কি, এটা আসতে পারে যে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দিস পোয়েম। এক্স্যাক্টলি। সো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলা অবশ্যই মনে রাখবে। The tone of the poem is a mix of admiration and helplessness. The poet admires the power of time but feels helpless because he knows time will never stop. মানে এটা হচ্ছে কম বেশি হচ্ছে টাইমের প্রতি অ্যাডমিরেশনও কাজ করে এবং হেল্পলেসনেসও কাজ করে। সে টাইমকে অনেক অ্যাডমায়ার করতেছে, বাট স্টিল সে নিজেও যে হেল্পলেস, কারণ সে টাইমকে থামাতে পারবে না, সেটাও ফিল করছে। সো এটা একটা মিক্স অফ ইমোশনস, আই থিঙ্ক। সো এই টোনের জায়গায় থিম আসতে পারে, পারপাস আসতে পারে, মানে কবিতার থিম কি, মূল আইডিয়াটা কি, বা এটার উদ্দেশ্যটা কি, তখন তুমি এগুলো বানায় একটু ঘুরে ফিরে দেখতে পারবা। ঠিক আছে? ডাজ টাইম অ্যাকসেপ্ট দ্য পোয়েটস গিফটস? সময় কি কবির গিফটগুলোকে অ্যাকসেপ্ট করেছিল? মনে তো হয় না। নো, সময় কখনো অ্যাকসেপ্ট করবে না। টাইম ডাজ নট অ্যাকসেপ্ট এনি গিফটস। ইট tightens the rein and moves off once again, showing that time cannot be bribed. মানে সময়কে ব্রাইব মানে কি, ঘুষ দেওয়া যায় না। or cannot be controlled by human desires. মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সময়কে ধরে রাখার, এটাকে কন্ট্রোল করা যায় না। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোরাল লেসন অফ দ্য পোয়েম? এই কবিতা থেকে আমাদের কি শিখতে পাই, বা নৈতিক কি শিক্ষাটা পাই আমরা? The moral lesson is that time is fleeting and unstoppable. We should value our time because once it passes, it never returns, regardless of how much we offer to get it back. মানে এটা সবসময় আমাদেরকে আমাদের গার্জিয়ানরা যেটা বলে আসছে, হ্যাঁ, যে সময়কে কখনো থামানো যায় না, এটা কারোর জন্য স্থির হয়ে বসে না, অপেক্ষাও করে না, ফিরেও আসে না। আমরা সময়কে যেটাই অফার করি না কেন, আমরা হারিয়ে যাওয়ার সময় আর কখনো ফিরে পাই না। তাই আমাদের সময়কে সব সময় যথাযথ সঠিক ব্যবহারটাই করা উচিত। ইয়েস, এটা বোধহয় আমাদের লাস্ট কবিতা, স্টপিং। তারপর আরেকটা আছে মনে না? ওকে, দেখি। স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। ওকে, খুবই সুন্দর একটা কবিতা, রবার্ট ফ্রস্ট। ইয়েস, বলে দেন ভাই আমাদেরকে কবিতার মূল কথাটা। এই কবিতাটা আসলে লেখা হয়েছে একভাবে, কিন্তু এটা অর্থটা এটার ভেতরে সুপ্ত। এখানে অথর তার ঘোড়া নিয়ে একটা উডসের ভিতরে যায়, যে উডসের ভিতরে তার একটা টাইমে খুব বিশ্রাম নিতে মন চায় এবং তার আশেপাশের দৃশ্য দেখতে খুব ভালো লাগে, তাই সে কিছু সময়ের জন্য সেখানে রয়ে যায়। কিন্তু একটা টাইম পরে তার মনে পড়ে যে তার আরও অনেক দূর পথ পাড়ি দিতে হবে, তাই সে তার যাত্রা আবার শুরু করে দেয়। মূলত এই কবিতার পুরো সেটআপটা প্রকাশ করে যে মানুষ তার জীবনের কর্মের মাঝখানে, দায়িত্বের মাঝখানে কিছু সময় বিশ্রাম নিতে তার ভালো লাগে, কিছু সময় নিজেকে দিতে তার ভালো লাগে, বাট তার মানে এটা না সে সারা জীবন সেখানেই থেমে যাবে। কবি যেমন তার নিজের যাত্রা আবার পুনরায় শুরু করে দেয়, আমরাও আমাদের জীবনের দৈনন্দিন জীবনের যে দায়িত্বগুলা, সেগুলোও কিন্তু আমরা একটু বিশ্রাম নেওয়ার পরে আবার সেটার মধ্যেই লেগে পড়ি এবং আমাদের দায়িত্ব, আমাদের পথ পাড়ি আমরা দেওয়া শুরু করে দিই। ওকে, সো আমরা এবার মধ্যে উত্তর করতে পারবো যে হু ইজ দ্য পোয়েট অফ দিস পোয়েম? এই কবিতার কবি আমরা তো দেখেছিলাম, রবার্ট ফ্রস্ট। আচ্ছা, হোয়াই ডাজ দ্য স্পিকার স্টপ বাই দ্য উডস? মানে কবি কেন থেমেছিলেন ওই যে ওইখানে? Also, the speaker stops by the woods to enjoy the peaceful beauty of the forest as it fills up with snow. কবি ওই যে জঙ্গলের ওইদিকে বা ওই কি বলে এটাকে, ওই উডসের ভিতরে যখন পারাপার হচ্ছে তখন থেমে যায়, থেমেছিলেন টু এনজয়, উপভোগ করতে দ্য পিসফুল বিউটি অফ দ্য ফরেস্ট, ওই জঙ্গলের যে শান্তিপূর্ণ সৌন্দর্য আছে। কেন? এস যেহেতু ইট ফিলস আপ উইথ স্নো, ওই জঙ্গলটা আসলে স্নো দিয়ে মানে স্নো পড়া স্টার্ট হয়েছিল তখন, আমি সুন্দর লাগছিল দেখতে। হ্যাঁ, তুষারপাত হচ্ছিল বোধহয়, তখন খুবই সুন্দর লাগছিল তখন তিনি ওইটা দেখার জন্য। এন্ড একটা জায়গায় পোয়েমে বলছে যে দ্য উডস ওয়ার লাভলি ডার্ক এন্ড ডিপ, মানে তার কাছে এত ভালো লাগছে এটার যে এতটা লাভ, মানে সুন্দর এবং গভীর, এবং এটার মধ্যে একটা মিস্টেরিয়াস একটা ভাইব আছে। ওভারঅল দৃশ্যটা অনেক পিসফুল এন্ড সুন্দর লেগেছিল। ইয়েস, হোয়াই ডাজ দ্য হর্স শেক ইটস হার্নেস বেলস? সো তার হর্সের মুখে দেখবা কিছু মানে বেলস লাগানো থাকে, একটা জিনিস পরানো থাকে, সেখানে ওই বেলটা কেন নাড়া দিয়েছিল? The horse shakes its harness bells because it thinks it is strange.
বা এখানে কবিতা লিখেছিল কুয়ার, যেটা মানে এই যে অদ্ভুত। আছে এখানে To stop in the middle of nowhere without a farmhouse nearby. মানে হর্সটা তার হার্নেস বেল নাড়িয়েছিল, কারণ হর্স তো ইউজুয়ালি যেই যাত্রাগুলো করে, যখনই দেখলো যে আশেপাশে কোনো ফার্ম হাউস বা খামার বাড়ি নাই। নেই, হ্যাঁ। তারপরও তার যে মালিক সে হুট করে রাস্তার থামছে। মাঝখানে দাঁড়িয়ে গেছে, এটা তার কাছে খুব অদ্ভুত লাগে। এই জন্য সে একটু মানে ঝাড়ে দিয়ে কি ভুলুচ্চারি হলো? কথা। হ্যাঁ। এই যে এই জন্য বলছে ইট ইজ আস্কিং ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, কোনো একটা ভুল হচ্ছে কিনা। হ্যাঁ, কেন দাঁড়াইলো? হ্যাঁ, হোয়াট ডাজ দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার সিগনিফাই? এই যে কথাটা বলছে যে ইয়ারের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যা, সন্ধ্যা বলতে এটা দ্বারা কি বোঝাচ্ছে? লিটারালি ইট রেফার্স টু দ্য উইন্টার সলস্টিস। এখানে কি ডিসেম্বরের 21 তারিখ বা 22 তারিখের দিকে একটা সময় আছে যখন রাতটা থাকে সবচেয়ে বড়, দীর্ঘ। ওই সময়টার কথাই বলা হচ্ছে দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। মানে এটা কবিতায় যে দিনের কথা প্রকাশ করেছে ওই দিনটা ছিল আইদার ডিসেম্বর 31st বা 21st বা 2nd. Symbolically, it represents a moment of deep sadness or a turning point in the speaker's life. মানে এটা আসলে সিম্বলাইজ করে মূলত স্পিকারের এমন একটা খুবই গভীর একটা আবেগের একটা মুহূর্ত, যেটার মধ্যে অনেক বেশি আবেগ ছিল বা দুঃখ ছিল, অথবা কোনো একটা টার্নিং পয়েন্ট ছিল তার লাইফের, ওইটাকে সিম্বলাইজ করার জন্য এই সময়টার কথা উল্লেখ করা হয়েছে। আমাদের কবিতায় কিন্তু মূলত হচ্ছে বিভিন্ন শব্দের অনেক ডিপ মিনিং থাকে, যেটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য সাউন্ডস মেনশনড ইন দ্য পোয়েম? কবিতায় কি কি মানে সাউন্ডের কথা মেনশন করা হয়েছে? মেনলি তিনটা মূল মানে তিনটা সাউন্ডের কথা মেনশন করেছে। দ্য শেকিং অফ দ্য হর্সেস হার্নেস বেল, ওই যে একটু আগে আমরা বললাম যে হর্স রাজি হয় নাই। তারপর দ্য সুইপ অফ ইজি উইন্ড, ওই যে বাতাসের যেই ওইটা। দ্য সাউন্ড অফ ডাউনি ফ্লেক্স, অর্থাৎ সফট ফলিং স্নো, ওই যে স্নো পড়ছিল অল্প অল্প, মানে খুব বেশি তো করছে না, তুষারপাতের সময় হালকা যে শব্দটা হয় ওইটারই। আর কবিতার মধ্যে কিন্তু একটা জায়গায় জিজ্ঞেস করে যে তাদের ছাড়া আর দুইটা সাউন্ডই শোনা যাচ্ছিল। যদি এই প্রশ্নটা করে যে তাদেরকে ছাড়া কোন দুইটা সাউন্ড শোনা যাচ্ছিল, তখন হচ্ছে আমরা এই দুইটা কথা। হ্যাঁ, কারণ এটা তো ওরা মানে হর্স আর কবি আছে। সো পরের দুইটা, হোয়াট ডাজ স্পিকার মিন বাই প্রমিসেস টু কিপ? এর দ্বারা কবি কি বুঝিয়েছে? By promises to keep, the speaker refers to the social duties, family responsibilities and tasks he must complete in his daily life. কবিতা লাস্টে খুবই সুন্দর যে লাইনগুলা, I have miles to go before I sleep. এটার মানে হচ্ছে যে মূলত বোঝায় যে তার অনেক দায়িত্ব আছে সামাজিক, মরে যাওয়ার আগে, শেষ হয়ে যাওয়ার আগে আমাকে আরো অনেক দূর যেতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে। এক্স্যাক্টলি, এন্ড এই পথটা আসলে বোঝায় সামাজিক এবং পারিবারিক দায়িত্ব আছে। এক্স্যাক্টলি, ওই সবগুলো দায়িত্ব এবং কাজ যেগুলো তার শেষ করতে হবে চিরকালীন বিশ্রাম নেওয়ার আগে। Why does the poet repeated the last two lines? পরীক্ষা হয়তো এখানে লাইনগুলো তুলে দিবে। কবি কেন promises to keep and miles to go before I sleep, এটা দুইবার বলা হয়েছে। দুইবার বলেছেন। বলছে the poet repeats and miles to go before I sleep. আমি ঘুমিয়ে যাওয়ার আগে, মানে আমার জীবন শেষ হয়ে যাওয়ার আগে আমাকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। এটা বলেছেন টু এমফাসাইজ, জোর দিতে, দ্যাট যে he has a long way to go, তাকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে, and many duties to finish before the sleep of death, এই যে মৃত্যুর পূর্বে তাকে আরো অনেক কিছু করতে হবে, অনেক কাজ করতে হবে, কমপ্লিট করতে হবে। How does the poet describe the woods? The poet describes the woods, মানে পোয়েট আসলে মূলত যে প্রশ্নটা করেছে উডসটাকে কেমন ভাবে বর্ণনা করেছে। The poet describes the woods as lovely, dark and deep, যেটা বলেছিলাম শুরুতে যে পোয়েটের কাছে মনে হচ্ছে উডসটা খুবই লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ। দিস শোজ দ্যাট দ্য নেচার ইজ বিউটিফুল, লাভলি মানে খুবই সুন্দর, বাট অলসো মিস্টিরিয়াস, খুবই রহস্যময়, যে ডিপ অ্যান্ড ডার্ক, তাই না? সো এই যে রহস্যময়টা, সেটা কিন্তু ডিপ অ্যান্ড ডার্কের দ্বারা বোঝানো হচ্ছে, যতটাই সুন্দর ততটাই রহস্যময়। গহীন। হ্যাঁ, এক্স্যাক্টলি, আর আমরা সবাই রহস্যময় জিনিসকে আরো বেশি পছন্দ সবসময় করি। লাস্ট নাকি? ইয়েস, এটা লাস্ট। সলিটিউড মানে হচ্ছে কি? একাকিত্ব, নির্জনতা। এটা তো এই বয়সের ওরা খুব ভালো বুঝে। আচ্ছা, স্ট্যাটাস দেয় যে আই এম সো লোনলি। আবার কি ব্রোকেন এঞ্জেলও লাগাতে মাঝে মধ্যে। আচ্ছা ভাইয়া, এটার মূল থিমটা আমাদেরকে বলে দেন, আমরা পড়বো না। সলিটিউডটা মূলত হচ্ছে যেটা বোঝায় পৃথিবীতে তুমি, আমি, তোমার দুর্জয় ভাইয়া এবং সবাই এটা অনেক ভালোভাবে যেটা রিয়েলাইজ করি, মানুষ অনেক স্বার্থপর। তোমার যখনই ভালো সময় থাকে তখন চারপাশে তুমি অনেক মানুষ পাবা, অনেক মানুষ তোমার হাসি ঠাট্টা বা আনন্দের ভাগিদার হতে আসবে। বাট তুমি যখনই কষ্টে থাকবা
তখন দেখবে পাশে কেউ নাই। না, মানে এই ভালো সময় থাকে, খারাপ সময় কাউকে পাওয়া যায় না। মানে ভালো সময়টা সবার তোমার, কিন্তু তোমার খারাপ সময়টা শুধুমাত্র তোমারই। সবাই তোমার ভালো সময় সুখের ভাগিদার হতে চায়, কেউ তোমার দুঃখের ভাগিদার বা অংশ নিতে চায় না। এটাই ছিল পুরা কবিতাটার মূল বিষয়টা। হোয়াট হ্যাপেন্স, কি হয় when you laugh according to the point, মানে আমার যখন হাসি খুশির দিন থাকে তখন কি ঘটে। when you laugh, যখন তুমি হাসো, the whole world laughs with you, তোমার সাথে পুরো পৃথিবীও হাসে। This means people love to be around happy and joyful individuals. এটার মানে হচ্ছে মানুষ পছন্দ করে থাকতে কাদের পাশে, যারা খুবই হ্যাপি এবং জয়ফুল, যারা খুবই সুখী মানুষ, খুবই আনন্দদায়ক বা আনন্দ দেয়, এরকম মানুষের পাশেই থাকতে মানুষ পছন্দ করে। Why do we have weep alone? আমরা কেন একা কান্না করতে হয় বা কষ্ট পেতে হয়? We have to weep alone because world has enough troubles of its own. এখানে দেখো, মানুষকে স্বার্থপর বলার সাথে সাথে একটা জিনিস এটাও মেনশন করছে যে আমাদের একাই কষ্ট পেতে হয় কারণ পৃথিবীর নিজেরই অনেক সমস্যা আছে। মানে তোমাকে যে মানুষ দুঃখের সময় দিবে, তার নিজেরই জীবনে এত দুঃখ যে সে আর তোমার দুঃখের কি ভাগ দিবে। People do not want to take on the burden of someone else's sadness. যেহেতু নিজের জীবনে মানুষের অনেক দুঃখ থাকে, সো আরেকজনের দুঃখের ভাগ কেউ আর নিতে চায় না। What is meant by nectared wine and life's girl? এই দুটো মানে কি ভাই? Nectared wine represents the sweet and successful moments of life. Nectared wine, exactly. So wine তো হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা অ্যালকোহল, বাট এটা নেক্টার্ড ওয়াইন বলতে বোঝায় যে মধুর মতো মিষ্টি ওয়াইন। এটা কেন বলা হচ্ছে? কারণ এটা রিপ্রেজেন্ট করে জীবনের যে মিষ্টি এবং এই যে সফল যে অ্যাচিভমেন্ট আছে, অর্জনগুলো, ওই সময়গুলোর লাইফের ওই মোমেন্টগুলোকে তুলে ধরার জন্য নেক্টার্ড ওয়াইন ব্যবহার করা হয়েছে। While life's gall represents the bitter experiences, failures and sorrows. আর ঠিক বিপরীতে লাইফস গেল বলতে বোঝানো হয় জীবনের যে তিক্ত অভিজ্ঞতা আছে, ব্যর্থতা আছে, দুঃখ কষ্ট আছে, ওইগুলোকে মিন করে। এক্স্যাক্টলি। অলরাইট। হাউ ডু ফ্রেন্ডস রিঅ্যাক্ট when you are sad? যখন তুমি দুঃখে থাকো, তখন বন্ধুরা কিভাবে রিঅ্যাক্ট করে, কি আচরণ করে? পালা যায় নাকি? দেখি, অ্যাকর্ডিং টু দ্য পয়েন্ট, কবিতার মতে, ইফ ইউ আর স্যাড, যদি তুমি দুঃখী হও, you lose your friends, তুমি তোমার বন্ধুদেরকে হারাই ফেলো। They turn and go because the only want to share your pleasure, not your own. মানে বলছে তারা ফিরে যায় কারণ they only want to share your pleasure, তারা শুধুমাত্র তোমার মানে আনন্দগুলোই ভাগাভাগি করতে চায়, তোমার দুঃখ কষ্ট না। আহারে, এমন বন্ধু নাই তো পড়লে বিপদ আছে। What does the poet mean by the narrow aisles of pain? এই যে narrow aisles of pain, এই যে ফ্রেজটা, এটার দ্বারা আসলে কবিতা কি বোঝানো হয়েছে? This phrase refers to the ultimate struggles of life. এই ফ্রেজটা মূলত লাইফের যে চূড়ান্ত যে সংগ্রামগুলো, সেগুলোকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। Such as illness and death, যেমন অনেক গভীর অনেক অসুস্থতা বা মৃত্যু, which every human being must experience alone. মানে অনেক চূড়ান্ত যে কষ্টের সময়গুলা, এগুলো আলটিমেটলি সবারই লাইফে পৌঁছাতে হবে, ওখানে ওটার ভেতর দিয়ে সবাই যেতে হবে। ওটা আমাকেই আমাকেই এক্সপেরিয়েন্স করতে হবে। ওই সময় আমার কোনো বন্ধু বান্ধব থাকবে না, মৃত্যুর সময় আমার বন্ধু বান্ধব আমার সাথে মরবে না। ওকে, why are the halls of pleasures large and lordly? স্বাভাবিক। They are described this way because many people want to join in celebrations and success. There is always plenty of room for those who are rejoicing. মানে লার্জ অ্যান্ড লর্ডলি মানে কি? মানে এই যে হলস অফ প্লেজার, আনন্দের মুহূর্তগুলা, বা এটাকে বলা হয় হলস অফ প্লেজার। এই হল রুমগুলা কেন এত বড় হয়? কারণ হচ্ছে আনন্দের সময় তোমার জায়গা না থাকলেও দেখো মানুষের অভাব নেই, সবাই আসতেছে তোমার এই আনন্দের ভাগিদার হইতে। তাই এটা এত বড় একটা হল যে এখানে পৃথিবীর সবাই যেন জায়গা নিয়ে নিবে। এই কারণে বলা হচ্ছে লার্জ অ্যান্ড লর্ডলি, যেখানে সবাইকে তুমি জায়গা দিতে পারবা। হ্যাঁ, এই যে মেনি পিপল ওয়ান্ট টু জয়েন ইন সেলিব্রেশনস এন্ড সাকসেস। তুমি যদি এ প্লাস পাও দেখবে সবাই এসে পড়ছে, কিন্তু এ প্লাস না পেলেও হয়তো কাছের মানুষজন তোমার পাশে থাকবে, বাট তাও খোটাই দিবে আলটিমেটলি। তাই হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম? এই কবিতার একদম মূল যে থিমটা আছে সেটা কি? দ্য সেন্ট্রাল থিম ইজ দ্য সেলফিশনেস অফ হিউম্যান নেচার। মানুষের যে নেচার আছে, প্রকৃতি আছে, আমরা মানুষ হিসেবে আমাদের মাঝে একটা সেলফিশনেস কাজ করে আর কি, আমরা একটু স্বার্থপর টাইপের হই।
এটা human nature. হ্যাঁ, এটা মানুষের অ্যাকচুয়ালি নেচারটা এমন। And the inevitability of solitude during times of sufferings and death, মানে আমাদের যখন দুঃখ কষ্ট যন্ত্রণা আছে প্লাস আমাদের যখন মৃত্যু আছে তখন আমরা এটা ইনএভিটেবল অনিবার্য এটা আমরা একাই যে আমরা সলিটিউড বা একাই থাকবো, একাই হবে আমাদের জীবনটা। succeed and give, it helps you live. What does this mean? মানে সফল হও এবং দাও এবং এটা তোমাকে বেঁচে থাকতে সহযোগিতা করবে, এটার মানে কি বোঝায়? আচ্ছা, it means that if you are successful and generous, people will support you and be part of your life. এটার মানে বোঝায় তুমি যখন সফল হবা এবং তুমি যখন কাউকে দিবা, হ্যাঁ উদার হবা, তুমি মানুষকে দিবা, তখন মানুষ তোমার লাইফে অংশ হতে চাবে। এক্স্যাক্টলি, মানুষ তোমার লাইফ পার্ট হতে চায়, তোমার সাথে থাকতে চায়, কারণ তুমি দিতে পারো, তোমার থেকে সে নিতেও পারবে। সাকসেস ব্রিংস কম্প্যানিয়নশিপ, সফলতা সঙ্গী বাড়ায়, এক্স্যাক্টলি সঙ্গী নিয়ে আসে। ক্যান এনিওয়ান হেল্প ইউ হোয়েন ইউ ডাই? যখন তুমি মরবা কেউ কি তোমাকে সাহায্য করতে পারবে? নো, দ্য পয়েন্ট স্টেটস দ্যাট, কবিতাটা বলে যে নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই। ডেথ ইজ এ জার্নি, মৃত্যুটা হচ্ছে একটা জার্নি that every individual must take entirely on their own, মানে প্রত্যেকটা ব্যক্তিকেই তার নিজেকে এই ধরো যন্ত্রণাটা বা মৃত্যুর যে স্বাদটা আছে সেটা আস্বাদন করতে হবে, একাই সেটার ভিতর দিয়ে যেতে হবে নাকি? Yes. Why do the echoes shrink from voicing care? The echoes represent the world's reaction. Echo বলতে কি? আমরা ওই যে প্রতিধ্বনি, তাই না? যে কেন শ্রিঙ্ক করে চায় এককটা, মানে যখনই আমরা কেয়ার চাই কারো থেকে তখন কেন জিনিসটা ছোট হয়ে আসে, কমে যায়, আমরা কেন কেয়ার পাই না কারো থেকে, এটা বোঝাচ্ছে। একোস রিপ্রেজেন্ট দ্য ওয়ার্ল্ডস রিয়াকশন, পৃথিবীর যে রিয়াকশন আমাদের দুঃখের প্রতি সেইটাকেই প্রকাশ করতেছে দ্য একোস ওয়ার্ডটার দ্বারা। দে ইজিলি রিপিট জয়ফুল সাউন্ডস, এখানে পোয়েমে একটা পার্ট ছিল যেখানে বলা হয়েছিল যে যদি আমরা চিৎকার করে করে হাসি বা আনন্দ উল্লাস করি পাহাড়ের উপরে গিয়ে, পাহাড় পর্বত যেন আমাদের সাথে চিৎকার করে, আমিও হাসতেছি, পাহাড় পর্বত হাসতেছে। সো জয়ফুল সাউন্ডকে খুব সহজে রিপিট করে পৃথিবী, বাট দে ডু নট ওয়ান্ট টু রিপিট অর লিসেন টু ইউর সাউন্ডস অফ ওয়ারি অর স্যাডনেস। কিন্তু যখন আমরা আস্তে আস্তে আমরা কান্না করি, দীর্ঘশ্বাস ফেলি, এটা রিপিট হয় না, এটাতে কেউ আর সাপোর্ট দেয় না। ওকে, সো আমাদের শেষ হয়ে গেছে, আই হোপ সবাই বুঝতে পেরেছে, রাইট? একদম। সো আমাদের কিন্তু পোয়েমের যা যা সাজেশনস দেওয়ার, যে স্যাম্পল কোয়েশ্চেন আনসার দেখানো সবই দেখিয়ে ফেলেছি। তাছাড়া কিন্তু গ্রুপের মধ্যেও কিন্তু তোমাদের আরও অ্যাডিশনাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারের স্যাম্পলও দেওয়া হয়েছে। সো গ্রুপেও নজর রাখবা, ইউটিউবেও নজর রাখবা, আর তাছাড়া আমাদের তো এই পোয়েমের পাশাপাশি আমরা স্টোরিজেরও একটা ভিডিও আপলোড করেছি, আমরা ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে রাখছি, ওইখান থেকে গিয়ে তুমি স্টোরিজের মানে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নিতে পারো।